গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান খান। শুরুতেই আমি আন্তরিকভাবে দুঃখিত, কেননা আমি আমার প্রফেশনাল লাইফে এই মুহূর্তে অনেক বেশি ব্যস্ততম সময় পার করছি, যার কারণে আপনাদেরকে রেগুলার এপিসোডগুলো উপহার দিতে পারছি না। তো আশা করি আপনারা এই বিষয়টা একটু কনসিডার করবেন, কেননা আমরা তো সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সবসময় কানেক্টেড থাকতে, কিন্তু এই মুহূর্তে এতটাই ব্যস্ততা চলে এসেছে যেটাকে ইগনোর করাও সম্ভব না। যার কারণে আমরা চেষ্টা করছি অল্প স্বল্প হলেও আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য। তো আশা করি এই বিষয়টা আপনারা আন্তরিকতার সাথেই বুঝবেন। তো বন্ধুগণ, আজকে কিন্তু আপনাদের জন্য বিশেষ একটি ঘটনা নিয়ে এসেছি। হয়তো ইতিমধ্যেই আমাদের কমিউনিটি পোস্ট বা ফেসবুক পোস্টের মাধ্যমে জেনে গিয়েছেন আজকে কোন ঘটনা শুনতে যাচ্ছেন। হ্যাঁ, আজকে কিন্তু আপনারা মুকসিদ ভাইয়ের লেখা নবু পাগলার আরও একটি দুর্দান্ত রহস্যময় ভয়ঙ্কর ঘটনা শুনতে যাচ্ছেন। সত্যিই অসাধারণ একটি ঘটনা মুকসিদ ভাই আমাদেরকে লিখে পাঠিয়েছেন। আশা করা যায় আজকের রাতটা আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে চলেছে, কেননা নবু পাগলার ঘটনা বলে কথা। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আপনারা যদি আমাদের সাথে, অর্থাৎ আমি সহ আমাদের সকল অ্যাডমিন, আমাদের সকল স্টোরি টেলার সবার সাথে যদি কমিউনিকেশন করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ইজিলি আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন। এর জন্য ছোট্ট একটা কাজ করতে হবে। আপনারা আমাদের ফেসবুক পাবলিক গ্রুপটাতে যুক্ত হতে পারেন এবং সেখানে আমাদের সাথে রেগুলারলি আপনাদের মতামত বা কোন রকম ঘটনাগুলো শুনতে বেশি পছন্দ করছেন আমাদেরকে কিন্তু সরাসরি জানাতে পারেন। তো অনেক কথাই বলে ফেললাম, এবার সরাসরি চলে যাব আজকের মূল এপিসোডে। তাহলে চলুন শুনে আসি মুকসিদ ভাইয়ের লেখা নবু পাগলার ঘটনা। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান খান ভাই। আশা করি আপনি এবং ভূত আড্ডার সকল লিসেনার সবাই অনেক ভালো আছেন। আমি মুকসিদ হাসান, বাসা নেত্রকোনা, সাতপাই রেল ক্রসিং। প্রিয় লিসেনার, আজ আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নবু পাগলার আরও একটি ভয়ঙ্কর ঘটনা। নবু পাগলার আগের ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আর তাই আবারও ফিরে আসলাম নবু পাগলার নতুন আরও একটি দুর্দান্ত ঘটনা নিয়ে। প্রিয় লিসেনার, ঘটনায় যাওয়ার আগে বরাবরের মতোই আজ আবারও 10 জনের নাম পড়ে শোনানো হবে, যারা গত বৃহস্পতিবার আলী হুজুরের ঘটনায় কমেন্ট করেছিলেন। আর তাদের নামগুলো হচ্ছে রাজু আহমেদ, শিউলি আপু, শরীফ খান, শিহাব, শাহিদ আবু, সম্রাট আকবর, বিপ্লব খান, হাসিবুল, হাবিব মাহবুব, অনিকা আপু। প্রিয় লিসেনার, আশা করি আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আপনাদের নামগুলো পড়ে শোনানো হবে। তাহলে আর দেরি না করে এবার ঘটনায় চলে যাই। আশা করি নবু পাগলার আগের ঘটনাটি সবাই শুনেছেন। আজ আপনাদের নবু পাগলার ভয়ঙ্কর আরও একটি ঘটনা শোনাতে যাচ্ছি। নবু পাগলা একজন ভবঘুরে মানুষ, পাগল বলে কথা, আর তার কাজ তো একটাই, এই গ্রাম থেকে সেই গ্রাম আর এক রাস্তা থেকে অন্য রাস্তায় ঘুরে বেড়ানো। সাধারণত পাগলদের কাজই তো একটা, তাই না? ঠিক তেমনি নবু পাগলারও এমনই ঘুরে বেড়ানোর অভ্যাস ছিল। ঘুরতে ঘুরতে নবু পাগলা একদিন চলে গেল একটা গ্রামে। তবু নবু পাগলা কিন্তু কখনো কারো থেকে কোনো কিছু চেয়ে খেত না,
কিন্তু সেদিন কেন জানি নবু পাগলার অনেক খিদে লেগে গেল, আর সে গ্রামের এক মাতবর বাড়ির সামনে চলে গেল। আর সেখানে গিয়ে দেখে ৩৫ বছরের এক মহিলা গাছ থেকে পেয়ারা পাড়ছে। নবু পাগলা সেখানে গিয়ে বলতে লাগলো, বাড়িতে কে আছিস? একটু এইদিকে আয় তো। এমন করে দুইটা ডাক, আর সাথে সাথে সেই মহিলা চলে আসলো আর বলতে লাগলো, কে আপনি? আর এমন করে ডাকছেন কেন? তখন নবু পাগলা বলতে লাগলো, আমারে কয়টা ভাত দে, অনেক ক্ষুধা লাগছে। কিরে, ভাত দিবি না আমারে? তখন সেই মহিলা বলতে লাগলো, আরে পাগল দাদা, আপনি এত অস্থির হচ্ছেন কেন? একটু অপেক্ষা করেন, আমি ভাত নিয়ে আসছি তো। এই কথা শুনে নবু পাগলা সেখানেই মাটিতে বসে পড়ল। আর সেই মহিলা তখন বলতে লাগলো, আরে পাগল দাদা, কি করছেন? আপনি এখানে বসছেন কেন? ওঠেন, আমার সাথে ঘরে আসেন, ঘরে খাবেন। তখন নবু পাগলা একটা হাসি দিল আর বলতে লাগলো, তুই এই পাগলকে তোর ঘরে নিবি? তোর জামাই যদি দেখে তুই একটা পাগলকে ঘরে বসিয়ে ভাত খাইতে দিছিস, তাহলে তোর কি হবে বুঝতে পারছিস? তখন সেই মহিলা একটা হাসি দিয়ে বলতে লাগলো, পাগল দাদু, আমার স্বামী অনেক ভালো মানুষ। সে যদি দেখে আমি তোমারে এখানে বসিয়ে খাইতে দিছি, তাহলে উল্টো আমাকেই বকাঝকা করবে। চলো ঘরে, চলো ঘরে খাবে। এই কথা শুনে নবু পাগলা একটা হাসি দিল আর বলতে লাগলো, সবই উপরওয়ালার ইচ্ছা। আচ্ছা চল, ঘরে যাই। তখন ঘরে গেল আর নবু পাগলকে তাদের খাওয়ার টেবিলে বসিয়ে ভাত খেতে দিল। আর ওই মুহূর্তে মহিলার স্বামী আমজাদ আলী চলে আসলো। আর বাড়িতে এসেই তিনি অবাক হয়ে গেল, কারণ বাড়ির উঠোনে আসতেই আমজাদ আলীর নাকে অসাধারণ একটি সুন্দর মিষ্টি ঘ্রাণ আসতে লাগলো। সেই ঘ্রাণ শুকতে শুকতে আমজাদ আলী ঘরে গেল, আর ঘরে গিয়ে দেখে নবু পাগল টেবিলের ওপর বসে ভাত খাচ্ছে। আমজাদ আলী কোনো কথা না বলেই সেখানে গেল আর বাটি থেকে দুইটা মাংসের টুকরা নবু পাগলার থালায় দিল আর বলতে লাগলো, কে তুমি দাদু? তোমার শরীর থেকে এত সুন্দর মিষ্টি সুঘ্রাণ আসছে, কিন্তু দাদু, তোমার গায়ে তো অনেক ময়লা লেগে আছে। তখন নবু পাগলা কিছুই বলল না, সে নিজের মতোই খেতে থাকলো। আর আমজাদ আলী চলে গেল তার রুমে, কারণ তিনি বাহির থেকে দরবার করে আসছে, তাই ঘামে ভেজা কাপড়গুলো খুলে আসতে গেল। তখন নবু পাগলা বলতে লাগলো, অনেকদিন পর মন ভরে ভাত খাইলাম রে, অনেক শান্তি পাইলাম। তোর জামাইকে ডাক দে, তোরা দুইজন আমারে খুশি করছিস, আমিও তোদেরকে খুশি করে দেব। তখন সেই মহিলা আমজাদ আলীকে ডাক দিল, আর আমজাদ আলী নবু পাগলার সামনে আসলো আর বলতে লাগলো, পাগল দাদু, তোমার খাওয়া শেষ হয়ে গেল নাকি? তখন নবু পাগলা একটা হাসি দিয়ে বলল, খাইছি রে, অনেকদিন পর তোর বউ আমারে খুশি করছে, আমি অনেক তৃপ্তি নিয়ে খাইছি। আর আমিও তোদের খুশি করতে চাই। আমি জানি তোদের একটা জিনিসের অভাব, এত বড় ঘরে একটা ছোট্ট বাচ্চা না থাকলে ঘরটা কেমন জানি খালি খালি লাগে রে। এটা বলে টেবিলের ওপর থেকে নবু পাগলা একটা পেয়ারা হাতে নিল, আর সেখান থেকে অর্ধেক পেয়ারা নবু পাগলা খেয়ে ফেললো, আর বাকি অর্ধেক পেয়ারাটা আমজাদ আলীর হাতে দিয়ে বলল, আমজাদ, এই পেয়ারাটা আজ রাতে তোরা দুইজন ভাগ করে খেয়ে নিস। ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই ভালো খবর শুনতে পারবি তোর বউয়ের মুখ থেকে। আমি পাগল বলে আমার অর্ধেক খাওয়া পেয়ারাটা ফেলে দিস না। এটা কিন্তু আজ রাতেই তোরা দুজন ভাগ করে খাবি। আর হ্যাঁ, তোদের যেমন খুশির সংবাদ আসবে, ঠিক তেমনি খারাপ কিছু হতে পারে। আর যখন দেখবি তোদের সাথে বেশি কিছু খারাপ হতে যাচ্ছে, তখন নবু সুলাইমান বলে 3 বার ডাক দিবি। আর হ্যাঁ, এইটা শুধু একবার ব্যবহার করতে পারবি।
এটা বলেই নবু পাগলা হাসতে হাসতে সেখান থেকে চলে আসলো। পেছন থেকে আমজাদ আলী আর তার বউ অনেক ডাকলো, কিন্তু নবু পাগলাকে পিছন ফেরাতে পারলো না। আর চোখের পলকের মধ্যেই কোথায় যেন গায়েব হয়ে গেল নবু পাগলা। তখন আমজাদ আলী তার বউকে বলতে লাগলো, উনি এটা কি বলে গেল? এটা কি সত্যি পাগল ছিল নাকি অন্য কিছু? আমাদের ঘরে এখন সেই সুন্দর গ্রানটা লেগেই আছে। সারাদিন চলে গেল একটা কথাই চিন্তা করতে করতে। এই পাগল কি করে জানে আমাদের কিসের অভাব? কিছুতেই তো বুঝতে পারছে না তারা। যাই হোক, রাত হলো আর নবু পাগলার দেওয়া পেয়ারাটা দুইজন ভাগ করে খেয়ে নিল। এমন করে চলে গেল 3 মাস। আর 3 মাস পর একদিন আমজাদ আলীর বউ শিমু বলতে লাগলো আমজাদ আলীকে, একটা খুশির সংবাদ আছে। তখন আমজাদ আলী বলল, কি সংবাদ বলো শুনি? তখন শিমু বলল, তুমি বাবা হতে চলেছ। এই কথা শুনে আমজাদ আলী তো অনেক খুশি, কারণ একটা বাচ্চার জন্য কত কত ডাক্তার আর কত শত কবিরাজ দেখিয়েছেন তারা, কিন্তু কোনো লাভ হয়নি। আর আজ সে শুনতে পেল সে বাবা হতে যাচ্ছে। একটা বাবার এর চাইতে আর কি খুশির খবর হতে পারে? তখন আমজাদ আলীর মনে পড়ল নবু পাগলার কথা আর সেই অর্ধেক খাওয়া পেয়ারাটার কথা। আমজাদ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন নবু পাগলকে তার বাড়িতে পাঠানোর জন্য। কিছুদিন পর শিমু আর আমজাদের একটা ছেলে সন্তান হলো। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। গ্রামের সবাই সেই ছেলেকে দেখতে আসলো, কারণ এত বছর পর আমজাদ আলী সন্তানের বাবা হলেন। আর আমজাদ আলী কোনো সাধারণ মানুষ না, তিনি হলেন সেই এলাকার 10 গ্রামের মাতব্বর। টাকা পয়সার কোনো অভাব নেই তার, শুধু একটা বাচ্চার অভাব ছিল, আর আল্লাহ সেই অভাবটাও পূরণ করে দিল। তবে আমজাদ ছিল একজন ভালো ও সৎ মানুষ। দরবার করলে সবসময় সত্যের পক্ষেই রায় দেয় সে, আর যার জন্য মানুষ ওনাকে পছন্দ করে। আবার আবার কিছু খারাপ মানুষ আছে যারা আমজাদকে পছন্দ করে না। যাই হোক, আমজাদ আলী 5টা গরু জবাই করে এলাকার সকল মানুষকে দাওয়াত করে খাইয়ে দেয়। এমন করে দিন যেতে লাগলো। আর এইদিকে আমজাদ আলীর ছেলে নয়ন ও আস্তে আস্তে বড় হতে লাগলো। এখন সে হাঁটতে পারে, কিন্তু কথা বলতে এখনো শেখেনি। হঠাৎ একদিন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। আমজাদ আলী রাতে বাড়ি ফিরল। শিমু ঘুমিয়ে আছে, কিন্তু তার পাশে নয়ন নেই। যেই আমজাদ শিমুকে ডাক দিতে যাবে, ঠিক তখনই আমজাদ খেয়াল করলো তার মাথার উপরে থাকা সিলিং এর দিকে। আর সেখানে তাকিয়ে তো আমজাদ আলী ভয়ে চোখগুলো বড় বড় করে ফেললো। আমজাদ আলী যা দেখলো সেটা দেখার জন্য সে সেই মুহূর্তে একদমই প্রস্তুত ছিল না। কেননা একটা 1 বছর থেকে 2 বছরের শিশু যে মাত্র হাঁটা শিখেছে, সে কি করে ঘরের সিলিং এর উপর দিয়ে উল্টো হয়ে হাঁটছে। সে দেখলো নয়ন সিলিং এর উপর উল্টো হয়ে হেঁটে চলেছে, আর তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। এটা দেখে আমজাদ আলী আর নিজেকে ঠিক রাখতে পারলো না। সে চোখ বন্ধ করে অনেক জোরে একটা চিৎকার দিল। আর তার চিৎকার শুনে শিমুর ঘুমটাও ভেঙে গেল। আর আমজাদকে জড়িয়ে ধরে বলতে লাগলো, কি হয়েছে আপনার? এমন করে চিৎকার করলেন কেন? তখন আমজাদ আলী কিছু না বলে হাত দিয়ে ইশারা করে উপরের দিকে দেখতে বলল। আর শিমু তখন উপরের দিকে তাকিয়ে দেখে সেখানে তো কিছুই নেই। তখন শিমু বলতে লাগলো, আরে চোখ খোলেন তো, কি হয়েছে আপনার? ওই উপরে তো কিছুই নেই, হুদাই এত জোরে কেন চিল্লাইলেন? তখন আমজাদ মিয়া আবার উপরের দিকে তাকিয়ে দেখলো সত্যিই তো সেখানে কিছু নেই। তারপর তার চোখ গেল বিছানার উপর, আর দেখতে পেল নয়ন ঘুমিয়ে আছে। আমজাদ আলী অনেকটাই অবাক হয়ে গেল। এটা সে কি দেখলো? নয়ন যদি ঘুমিয়ে থাকে, তাহলে সিলিং এর উপর সে কাকে দেখতে পেয়েছিল হাঁটতে? এটাই সে ভাবতে লাগলো। তাহলে কি এটা তার মনের ভুল ছিল? আমজাদ আলী এই বিষয়ে আর কিছুই বলল না শিমুকে। কিছু না বলে চলে গেল, আর রাতে খেয়ে ঘুমিয়ে গেল। আমজাদ আলী সারাদিন বাহিরে থাকে। দিনের বেলায় শিমু নয়নকে নিয়ে সারাদিন খেলা করে।
শিমু হঠাৎ একদিন খেয়াল করলো নয়ন ঘরের দেয়ালের উপর দিয়ে হাঁটছে। এটা দেখে শিমু ভয়ে চুপ করে দাঁড়িয়ে গেল। এত ছোট একটা ছেলে যে কিনা মাত্র হাঁটা শিখছে, সেই ছেলে কিনা দেয়ালের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, এটা কি করে সম্ভব? এই দৃশ্য দেখে শিমু তো ভয়ে কোনো কথাই বলতে পারে না, আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। দুপুরে যখন আমজাদ আলী বাড়িতে আসলো তখন সে দেখে শিমু অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে আর নয়ন ঘুমিয়ে আছে। তখন আমজাদ আলী শিমুকে জ্ঞান ফিরিয়ে আনলো আর জিজ্ঞেস করলো কি হয়েছে, সে এইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন। তখন শিমু সবকিছুই খুলে বলল। তখন আমজাদ আলী মনে মনে বলতে লাগলো, সেদিন আমিও যেমন ভুল দেখেছি আজ হয়তো শিমু সেটাই দেখেছে। আমজাদ আলী শিমুকে বলল, আরে এটা তোমার মনের ভুল ছিল। এই দেখো আমাদের বাবু কি সুন্দর ঘুমিয়ে আছে, আর একটা ছোট্ট বাচ্চা যে কিনা এখনো ঠিক মতো হাঁটতেই পারে না, সে কি করে একটা দেয়ালের উপর দিয়ে উল্টো হয়ে হেঁটে বেড়াবে। তুমি হয়তো ভুল কিছু দেখেছ, দেখো এখানে নয়ন ঘুমিয়ে আছে। এমন করেই চলে গেল 3 দিন। কিন্তু দিন দিন আমজাদ আলীর ঘরে কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেই যাচ্ছে। আজ পাওয়া যাচ্ছে মরা কবুতর, তো কাল পাওয়া যাচ্ছে মরা মুরগি। আর এই কবুতর আর মুরগির পালকগুলাই পাওয়া যায়। পালকগুলা বাদে সবকিছুই কে যেন খেয়ে ফেলে। কিছুই বুঝতে পারছে না শিমু আর আমজাদ আলী। একদিন রাতে আমজাদ আলী আর শিমু তারা দুইজন একসাথে ঘুম থেকে উঠল আর একসাথেই চলে গেল ওয়াশরুমে। যখন তারা ওয়াশরুম থেকে তাদের রুমে আসে তখন তাদের দুইজনের চোখ কপালে উঠে যায়। আমজাদ আর শিমু রুমে এসে যেটা দেখলো সেটা দেখার জন্য ওরা দুইজন একদমই প্রস্তুত ছিল না। তারা দেখতে পেল নয়ন দেয়ালের উপর দিয়ে উল্টো হয়ে হাঁটছে, আর তার নাকে মুখে লেগে আছে রক্ত। আর নয়নের হাতে একটা মরা কবুতর, সেটা সে খাচ্ছে আর দেয়ালের উপর দিয়ে উল্টো হয়ে হাঁটছে। হঠাৎ নয়ন চিৎকার দিয়ে বলতে লাগলো, আমজাদ, ভয় পাইলি নাকি আমারে দেখে? কিরে আমজাদ, কথা কস না কেন? আমি তো তোদের সব কয়টাকেই মেরে ফেলবো। এক এক করে তোর সব কিছুই শেষ করে দেব। ঠিক তখন আমজাদ আলী আর শিমু শুনতে পেল তাদের পেছনে অনেক জোরে একটা আওয়াজ হলো। যেই ওরা পিছনে তাকালো দেখতে পেল সেখানে কিছুই নেই। আর আবার যখন সামনের দিকে তাকালো, কিন্তু এখন তো আরো অবাক হলো, কারণ তারা দেখলো এইদিকে সবকিছুই স্বাভাবিক আছে। নয়ন তার নিজের জায়গাতেই ঘুমিয়ে আছে। তাহলে এতক্ষণ কি দেখলো? কিছুই বুঝতে পারছে না তারা। এটাও কি মনের ভুল ছিল তাদের? এই দৃশ্য দেখার পর শিমু আর আমজাদ আলী একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইল। কেউ কিছুই বলছে না। দুজন একেবারে নীরব হয়ে গেল আর একটা কথাই ভাবতে লাগলো, এটা কি দেখলাম? আর পলক ফেলতে না ফেলতেই সব কিছু কি করে ঠিক হয়ে গেল। সেদিনের মতো শিমু আর আমজাদ আলী ঘুমিয়ে গেল। সকালে সবকিছুই ঠিক ছিল আর রাতের বিষয়টি তেমন কিছু মনে করলো না। কিন্তু দুপুরে ঘটলো আরো একটা অদ্ভুত ঘটনা, যা দেখে আমজাদ আলী আর শিমু দুজনেই আবার ভয় পেয়ে গেল। দুপুরে আমজাদ আলী যখন ঘরে আসলো তখন আমজাদ আলী দেখলো শিমু ঘুমিয়ে আছে আর তার পাশে নয়ন নেই। তখন আমজাদ আলী শিমুকে ডাক দিল আর জিজ্ঞেস করলো নয়ন কোথায়। তখন শিমু চোখ কসলাতে কসলাতে বলতে লাগলো, নয়ন তো এখানে ছিল, আমার পাশে তো ঘুমিয়েছিল। তখন শিমু আর আমজাদ আলী দুইজন মিলে নয়নকে খুঁজতে লাগলো। সারা ঘর খুঁজে ফেললো, কোথাও নয়ন নেই। তারপর যখন পুকুর পাড়ে খুঁজতে গেল তখন আমজাদ আলী যা দেখলো সেটা দেখে আমজাদ আলী একটা চিৎকার দিয়ে সেখানেই অজ্ঞান হয়ে গেল। আমজাদ আলী দেখতে পেল নয়ন পুকুরের পাড়ের তেঁতুল গাছে উঠে বসে আছে, আর তার হাতে একটা কবুতর, যেটা নয়ন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে আমজাদ আর নিজেকে সামলাতে পারল না। আর কি করেই বা সামলাবে?
এত বড় একটা তেঁতুল গাছ যেখানে একজন প্রাপ্তবয়স্ক মানুষের উঠতে গেলে হিমশিম খেতে হয়, সেখানে কিনা 2 বছরের একটা শিশু একদম উপরে উঠে বসে আছে। তারপর আবার জ্যান্ত কবুতরের রক্ত পান করছে। আমজাদ আলীর চিৎকার শুনে সবাই সেখানে চলে আসলো, আর সেখানে এসে দেখে আমজাদ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে, আর তার পাশেই বসে আছে নয়ন। আর আমজাদকে অজ্ঞান অবস্থায় দেখে অনেকটাই অবাক হলো। তবে শিমু কিছুটা আন্দাজ করতে পারলো যে আমজাদ হয়তো রাতের মতোই এখনো ভয়ঙ্কর কিছু দেখেছে। তারপর বাড়ির সবাই আমজাদের জ্ঞান ফিরিয়ে আনলো আর জিজ্ঞেস করলো কি হয়েছে। কিন্তু আমজাদ কাউকে কিছু বলল না, কারণ আমজাদ চাচ্ছিল না তার ছেলের বিষয়ে কেউ কিছু জানুক। সে অন্য একটা কিছু বলে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিল। তারপর সবাই যখন চলে গেল তখন শিমু জিজ্ঞেস করলো, আপনি কি দেখেছিলেন অজ্ঞান হওয়ার আগে? তখন আমজাদ নয়নের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলতে লাগলেন। আমজাদ যা দেখেছেন সবকিছুই খুলে বললেন শিমুকে। তখন শিমু আমজাদকে বলল, আপনি একটা কাজ করেন, আজ আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যান, ওনাকে গিয়ে সবকিছু খুলে বলেন, দেখেন উনি যদি কিছু একটা করতে পারে। আমজাদ শিমুর কথা মতো মসজিদের ইমামকে বিষয়টা খুলে বলল। তখন ইমাম সাহেব বলল, ঠিক আছে, আজ রাতে আমি তোমাদের বাড়িতে আসব। আমজাদ আলী তখন বাড়িতে চলে আসলো, আর রাতে ইমাম সাহেব আসলো তাদের বাড়িতে। ইমাম সাহেব সবকিছু দেখে বলতে লাগলো, আমজাদ, সব তো দেখছি ঠিকই আছে, তোমার ছেলের তো কোনো সমস্যা নেই। তখন আমজাদ আর শিমু দুইজন একসাথে বলে উঠল, হুজুর, সমস্যা আছে, আমরা দুইজন একসাথে দেখেছি। তখন হুজুর বলল, কিন্তু আমি তো কোনো কিছুই খুঁজে পেলাম না, সব তো একদম স্বাভাবিকই মনে হচ্ছে। এটা বলে সেই হুজুর আমজাদ আলীকে এক গ্লাস উতার দিয়ে সেখান থেকে চলে গেল, আর বলল এটা দিয়ে নয়নকে গোসল করাতে আর অল্প উতার খাইয়ে দিতে। ইমাম সাহেবের কথা মতো তাই করলো। উতার খাওয়ানোর পর থেকে 4-5 দিন সবকিছুই স্বাভাবিক ছিল, কোনো সমস্যাই হচ্ছিল না তাদের। তখন আমজাদ আলী আর শিমু ভাবলো সমস্যা হয়তো সমাধান হয়ে গেছে। কিন্তু 5 দিন পর যা হলো সেটার জন্য আমজাদ আলী একদমই প্রস্তুত ছিল না। রাতে আমজাদ আর শিমু দুইজনই ঘুমিয়েছিল। হঠাৎ শিমুর ঘুমটা ভেঙে গেল, আর শিমু দেখতে পেল নয়ন আমজাদ আলীর বুকের উপর বসে আছে, আর নয়নের হাতে একটা বটি। সেই বটি দিয়ে আমজাদ আলীকে কোপ দিতেই যাবে, ঠিক তখন শিমু ভয়ঙ্কর এক চিৎকার দিয়ে নয়নের হাত ধরে ফেলল, আর বটিটা তার নিজের হাতে নিয়ে নিল। এদিকে আমজাদ চিৎকার শুনে ঘুম থেকে লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেল। আমজাদ আলী দেখলো শিমু বটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর অন্য পাশে নয়ন কিলকিল করে হাসছে। আর এই প্রথম নয়ন কথা বলল ভয়ঙ্কর এক কণ্ঠে, যা শুনে আমজাদ আলী আর শিমু দুজনেই অবাক হয়ে গেল। নয়ন ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমজাদ, কুত্তার বাচ্চা, তুই অনেক বড় ভুল করেছিস। তুই ইমাম সাহেবকে তোর বাড়িতে এনে কাজটা একদমই ঠিক করিস নাই। এই ভুলের জন্য তোকে মরতে হবে। আজ হয়তো তোর বউ তোকে বাঁচিয়ে নিয়েছে, কিন্তু পরের বার আর কেউ তোকে বাঁচাতে পারবে না। তোদের সব কয়টাকে মেরে তারপর তোর ছেলে নয়নকেও মেরে ফেলবো। এই কথা আর এই দৃশ্য দেখে আমজাদ আর শিমু দুজনই সেখানে অজ্ঞান হয়ে গেল। আর সকালে যখন তাদের জ্ঞান ফিরে আসলো তখন তারা দেখলো নয়ন বিছানায় ঘুমিয়ে আছে। আমজাদ আলী কি করবে কিছুই বুঝতে পারছে না। এতদিন আমজাদ আলী নিজের জন্য ভয় পেত, কিন্তু এখন সে তার ছেলের জন্য ভয় পাচ্ছে,
কারণ কাল রাতে যখন তার ছেলে তাকে মেরে ফেলবে বলেছিল, তারপর থেকেই ছেলের জন্য অনেক ভয় হচ্ছে। অনেক সাধনার পর এই ছেলেকে পেয়েছে। তখন শিমুর হঠাৎ করেই মনে হয়ে গেল সেই পাগলের কথা। ছেলে হওয়ার পর নবু পাগলার কথা একদমই মনে ছিল না তাদের। এখন মনে পড়ল নবু পাগলার কথা। নবু পাগলা যাওয়ার সময় বলে গিয়েছিল তাদের বিপদ আসবে, আর তখন নবু সুলাইমান বলে 3 বার স্মরণ করতে। শিমু সাথে সাথে আমজাদ আলীকে বলতে লাগলো, আপনার কি মনে আছে সেই নবু পাগলার কথা, যিনি যাওয়ার সময় বলে গিয়েছিলেন আমাদের বিপদ আসবে, আর তখন ওনাকে স্মরণ করার জন্য? আমজাদ তখন বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। আমি তো এই পাগল দাদুর কথা ভুলেই গিয়েছিলাম। আজকে এই নবু দাদুকে স্মরণ করব, নয়তো অনেক দেরি হয়ে যাবে। শিমু আর আমজাদ দুজন মাটিতে বসে নবু পাগলা আর সুলাইমান বলে 3 বার স্মরণ করলো, কিন্তু কেউ আসলো না। এইভাবে সারা দিন চলে গেল, কিন্তু নবু পাগলা আসলো না। রাত তখন 10টা বাজে। হঠাৎ বাহির থেকে কেউ একজন বলে উঠল, আমজাদ, কই রে তুই? একটু বাইরে আয় তো। আমজাদ তখন ঘরের দরজা খুলে বাইরে আসলো, আর বাইরে এসেই দেখতে পারলো নবু পাগলা দাঁড়িয়ে আছে। তখন নবু পাগলাকে দেখে আমজাদ কান্না করতে করতে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। আমজাদের নাকে তখন আসলো সেই পরিচিত সুঘ্রাণ। প্রথম যেদিন নবু পাগলা এসেছিল সেই সুঘ্রাণটা ছিল। আজ অনেকদিন পর সেই সুঘ্রাণটা আবার তার নাকে লাগলো। আমজাদ আলী কান্না করতে করতে বলতে লাগলো, পাগল দাদু, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার ছেলের কি যেন একটা হয়েছে। সে প্রতিনিয়ত অদ্ভুত অদ্ভুত আচরণ করছে। কখনো ঘরের দেয়াল দিয়ে হেঁটে বেড়াচ্ছে, আবার কখনো ঘরের সিলিং দিয়ে উল্টো হয়ে হাঁটে। আর কাল রাতে সে তো আমাকে বটি দিয়ে জবাই করতে চেয়েছিল। তখন নবু পাগলা বলতে লাগলো, চিন্তা করিস না আমজাদ, তোর পাগল দাদু চলে এসেছে। এখন আর কোনো ভয় নেই। ইনশাআল্লাহ এবার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক তখন শিমু ঘর থেকে চিৎকার দিয়ে উঠল। শিমুর চিৎকার শুনে নবু পাগলা আর আমজাদ দুইজনই ঘরের ভেতর চলে গেল। আর সেখানে গিয়ে তারা দুইজন দেখল শিমু অজ্ঞান হয়ে মাটিতে শুয়ে আছে, আর নয়ন বিছানার উপর শূন্যে ভাসছে। নবু পাগলা তখন বলতে লাগলো, কিরে জানোয়ার পিশাচ, তুই এখানে কি করছিস? তখন নয়ন হাসতে হাসতে বলতে লাগলো, নবু, তুই এখানে কি করিস? তুই হলি একটা পাগল। তুই থাকবি রাস্তায়। তুই এখানে কি করিস? যদি নিজের জীবন বাঁচাতে চাস তাহলে এখান থেকে চলে যা, নয়তো এদেরকে তো মারবই, সাথে সাথে তোকেও শেষ করে দেব। তখন নবু পাগলা বলতে লাগলো, তুই একটা সামান্য পিশাচ, তুই কিনা এই নবু পাগলাকে মারবি? তোর মতো পিশাচ এই নবু পাগলের নাম শুনলেই সেখান থেকে পালিয়ে যায়। এটা বলতে না বলতে এই পিশাচটা একটা গ্লাস দিয়ে নবু পাগলার ওপর ঢিল মারে, আর নবু পাগলার কপালে এসে পড়ে সেই গ্লাসটা, আর নবু পাগলার কপাল থেকে রক্ত পড়তে থাকে। তখন সেই পিশাচটা হাসতে থাকে আর বলতে থাকে, নবু, কুত্তার বাচ্চা, সামান্য একটা গ্লাসের ঢিল খেয়ে এই অবস্থা, আর তুই কিনা আমারে মারবি? তখন নবু পাগলা নিচ থেকে একটু মাটি হাতে নেয় আর বিড়বিড় করে কিছু একটা বলে সেই মাটিতে ফু দেয়, আর সেই মাটি ঢিল দেয় পিশাচটার ওপর। আর সাথে সাথে পিশাচটা চিৎকার দিয়ে বলতে থাকে, মরে গেলাম রে, মরে গেলাম। এই নবু, তুই এটা কি করলি? আমার সারা গা জ্বলে যাচ্ছে। এটা বলতে না বলতেই নয়ন অদৃশ্য হয়ে গেল। আর এটা দেখে আমজাদ কান্না শুরু করে দিল, কারণ চোখের সামনে তার ছোট্ট বাচ্চাটা গায়েব হয়ে গেল। এই দৃশ্য দেখে কোনো বাবারই ঠিক থাকতে পারার কথা না। তখন নবু পাগলা বলতে লাগলো, আমজাদ,
কান্না করিস না, এটা তোর ছেলে ছিল না, এটা একটা পিশাচ জিন ছিল। সে তোর ছেলের রূপ নিয়ে এখানে এসেছিল। তোর ছেলেকে সে আরো আগেই নিয়ে গেছে। একটু অপেক্ষা কর আর আমার সামনে একটা জায়নামাজ বিছিয়ে দে। আমি আমার বন্ধু সোলাইমানকে ডাকবো। আমজাদ তখন শিমুর জ্ঞান ফিরালো আর সে চলে গেল জায়নামাজ আনতে। শিমুর জ্ঞান ফিরতেই বলতে লাগলো, আমার ছেলে কই, আমার ছেলে কই গেল? তখন নবু পাগলা বলল, কান্না করিস না, তোর পাগলা দাদু চলে এসেছে, এবার সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। নবু পাগলাকে দেখে শিমু বলতে লাগলো, পাগলা দাদু তুমি এসেছ? দাদু আমার ছেলে কই গেল? তখন নবু পাগলা বলল, একটু অপেক্ষা কর, এখনই জানতে পারবি তোর ছেলে কোথায় আছে। তখন আমজাদ জায়নামাজ নিয়ে চলে আসে আর বিছিয়ে দিল নবু পাগলার সামনে। তখন নবু পাগলা বলতে লাগলো, সোলাইমান কই রে তুই? এটা বলতে না বলতেই সম্পূর্ণ ঘরটা কেঁপে উঠল আর এইটা দেখে শিমু আর আমজাদ দুইজন অনেক ভয় পেয়ে গেল। নবু পাগলা বলতে লাগলো, তোরা ভয় পাস না, এটা আমার বন্ধু সোলাইমান জিন। তোরা শুধু ওর কথা শুনতে পারবি কিন্তু দেখতে পাবি না, আর তোরা যদি ওর রূপ দেখিস তাহলে হার্ট ফেল করে মারা যাবি। চুপচাপ শুধু শুনতে থাক। ঠিক তখন জায়নামাজের উপর থেকে একটা ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলো। নবু, তোরে আগেই বলছিলাম তোর এখানে আসতে হবে না, আমি যাই, কিন্তু তুই আমার কথা শুনলি না। এখন এই পিশাচ তোর কপাল ফাটিয়ে দিল। ওরে তো আমি জীবিত থাকতে দেব না। আমার বন্ধু নবু পাগলার গায়ে হাত দিয়েছে। এই ভয়ঙ্কর আওয়াজটা শুনে আমজাদ আলী আর শিমু কান্না করবে দূরের কথা, ভয়ে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছিল না, এতটাই ভয়ঙ্কর ভাবে কথা বলছিল সোলাইমান জিন। নবু পাগলা তখন সোলাইমান জিনকে জিজ্ঞেস করলো, সোলাইমান, নয়ন এখন কোথায় আছে আর কি অবস্থায় আছে? আমি জানি নয়ন এই জগতে নেই, কেননা নয়ন যদি এই জগতে থাকতো তাহলে অবশ্যই আমি দেখতে পেতাম। তখন সোলাইমান জিন বলতে লাগলো, নবু, তুই হয়তো ঠিক, নয়তো এখন চীন রাজ্যে আছে। এই পিশাচটাকে কালো জাদু করে পাঠানো হয়েছিল আমজাদের পরিবারকে শেষ করার জন্য। এই পিশাচ যখন আমজাদের পরিবারকে মারতে আসে তখন তার নয়নকে দেখে অনেক ভালো লেগে যায়, আর তাই নয়নকে না মেরে তার সাথে নিয়ে যায়। আর এই পিশাচ নয়ন সেজে এই বাড়িতেই থেকে যায়। এই 2 দিনের ভেতর আমজাদ আর শিমুকে মেরে ফেলতো। যাই হোক, ওরা সময় মতো তোরে স্মরণ করছে, নয়তো কাল বা পরশুর মধ্যেই শেষ করে দিত এদেরকে। তখন নবু পাগলা বলল, এদের ওপর কালো জাদু কে করলো? তখন সোলাইমান জিন বলতে লাগলো, আজ থেকে 2 মাস আগে আমজাদ আলী একটা সালিশ করেছিল। সেই বিচারে আমজাদ আলী একটা ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল, আর এর জন্যই সেই ছেলে জেল থেকে বের হয়েই এক তান্ত্রিককে দিয়ে আমজাদ আলীর পরিবারের ওপর কালো জাদু করেছে। কারণ এইভাবে তো আমজাদ আলীর কিছুই করতে পারবে না, তাই সে কালো জাদু করে আমজাদ আলীর পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল। তখন নবু পাগলা বলল, সব না হয় বুঝলাম, এখন এটা বলো বন্ধু, নয়নকে কি করে উদ্ধার করব? তখন সোলাইমান জিন বলল, নবু, এটা তুই পারবি না, এটা আমাকে করতে হবে। তার জন্য আমার আমজাদ আলী আর তার মায়ের রক্ত লাগবে। আমি এদের রক্ত নিয়ে
সেই জিন রাজ্যে যাব আর ওদেরকে এই রক্ত দিয়ে বোঝাবো। আর যদি ভালোভাবে কাজ না হয় তাহলে সব কয়টাকে মেরে তারপর নয়নকে নিয়ে আসবো। নবু পাগলা তখন বলল, রক্ত কেন লাগবে? তখন সোলাইমান জিন বলতে লাগলো, নবু, এই পিশাচদের তো কোনো দোষ নেই। ওদেরকে এখানে পাঠানো হয়েছে বলেই ওরা এখানে এসেছে, নয়তো কখনো ওরা আসতো না। এদের যেহেতু পাঠানো হয়েছে, এরা এদের কাজ করবেই, কারণ এটা ওদের সম্মানের বিষয়। আর এর জন্যই ওদের রক্ত দেব, যাতে ওদের জাতের অন্য জিনেরা এদের অপমান না করতে পারে। আমি চাইলে কিছুই দরকার নেই, এইভাবেই নয়নকে নিয়ে আসতে পারি, কিন্তু সেই পিশাচগুলোর অনেক অপমানিত হবে তাদের রাজ্যের অন্য পিশাচদের কাছে। তখন নবু পাগলা বলল, ঠিক আছে, ঠিক আছে আমার বন্ধু, আমি একটা গ্লাসে 1 গ্লাস রক্ত রেডি করে পুকুর পাড়ের তেঁতুল গাছের নিচে রেখে আসছি, তুমি তোমার কাজ করে ফেলো। সুলাইমান সেখান থেকে তখন চলে যায়। নবু পাগলা পিছন ফিরে দেখে আমজাদ আলী আর তার বউ শিমু একটা গ্লাসে রক্ত নিয়ে দাঁড়িয়ে আছে। নবু পাগলা একটা হাসি দিয়ে বলল, ছেলেকে দেখছি অনেক বেশি ভালোবাসিস। আমজাদ আলী তখন বলতে লাগলো, পাগল দাদু, অনেক সাধনার পর আপনার উসিলায় আল্লাহ তাআলা আমাদের একটা ছেলে দিছে, ওরে তো আগলে রাখতেই হবে। নবু পাগলা হাসতে হাসতে রক্তের গ্লাসটা হাতে নিয়ে চলে গেল পুকুর পাড়ে, আর তার পিছনে পিছনে শিমু আর আমজাদ আলীও আসতে লাগলো, আর সেখানে গ্লাসটা রেখে আসলো। ঘরে এসে দেখে নয়ন বিছানায় ঘুমিয়ে আছে। এটা দেখে আমজাদ আলী আর শিমু অনেক খুশি হলো আর আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করলো। নবু পাগলা তখন বলতে লাগলো, আমজাদ, আমি এখন চলে যাচ্ছি, আর যাওয়ার আগে বলে যাচ্ছি, কাল থেকে তুই আর কোনো বিচার সালিশ করবি না, কথাটা যেন মনে থাকে। এটা বলেই নবু পাগলা সেখান থেকে চলে আসে। পেছন থেকে আমজাদ আলী আর তার স্ত্রী শিমু অনেক ডাকলো, কিন্তু চোখের পলকে নবু পাগলা কোথায় যেন হারিয়ে গেল। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আশা করি নবু পাগলার এই ঘটনাটা সবার অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। আমি মোকসেদ হাসান, ভূত আড্ডার একজন অ্যাডমিন বলছিলাম। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ মোকসেদ ভাই, ওয়ান্স এগেইন। নবু পাগলার আরো একটি দুর্দান্ত ঘটনা শুনলাম আজকে। সত্যি ভাই, এতটা সুন্দর করে গুছিয়ে লেখেন না আপনি, মানে পড়তে গেলেও একটা ফ্রেশনেস কাজ করে, মানে একটা কিউরিয়াসিটি কাজ করে যে এরপর কি হতে পারে, এরপর কি ঘটতে পারে, মানে একভাবে পড়তেই থাকে, এতটা ফ্রেশভাবে আপনি লেখেন। ধন্যবাদ মোকসেদ ভাই এতটা সুন্দরভাবে গুছিয়ে ঘটনা লেখার জন্য। আর নবু পাগলার সম্পর্কে বলার মতো কোনো ভাষা নেই। সত্যি এই মানুষটা কোথায় থেকে আসে, কোথায় আবার চলে যায়, মানে অন্যরকম একটা কিছু। কিন্তু ধন্যবাদ মোকসেদ ভাই। নবু পাগলা এবং আলী হুজুরের ঘটনা কিন্তু প্রত্যেক সপ্তাহে চাই আপনার কাছে। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন মোকসেদ ভাইয়ের আজকের নবু পাগলার ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। তো এই ছিল আজকের আয়োজন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে 2টি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে।
এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো ওয়ান্স এগেইন ধন্যবাদ মকসুদ ভাই, ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি ইমরান এইচ খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবারও কোনো একদিন নতুন ভয়ঙ্কর আর রহস্যময় কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।